যেখানে সরকার জানে যে ভাঙন হবেই হবে, তাহলে দুটো রাস্তা, হয় তাকে ঠেকানোর চেষ্টা করা, না হয় কোনো বিকল্প পথ খুঁজে বার করা। ঠেকাতে গেলে যে টাকার দরকার, রাজ্য সরকার বলছে আমার কাছে সেই টাকা নাই। আবার যে টাকাটা বরাদ্দ হচ্ছে ঠেকানোর জায়গায়, সেই টাকা দিয়ে বালির বস্তা ফেলে কাজের থেকে অকাজ হচ্ছে। মাঝখানে কি হচ্ছে? সরকারের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, মানুষের কোনো লাভ হচ্ছে না। আপনাকে সেই উঠে আসতে হচ্ছে স্কুল বাড়িতে। আজকে আপনাদের দেখে কারোরই ভালো লাগছে না। আপনারা আমাদের ঘরের মা বোন, আপনারা আমাদের ঘরের ভাবি বুবু আপা, আপনাদের এরকম অবস্থা থেকে আমাদের কারো ভালো লাগছে না। সত্যি বলছি, কারো ভালো লাগছে না। কারণ কেন তাদের নিজের ঘর থাকতে ঘর ছেড়ে আজকে আশ্রয়হীন হতে হয়েছে? ভাঙন ঘর কেড়ে নেয়, জমি কেড়ে নেয়, আশ্রয় কেড়ে নেয়, রুটি কেড়ে নেয়, সব কেড়ে নেয়। ঘরে যদি আগুন লাগে, যদি বান হয়, সবকিছু মিটে যাওয়ার পর জমিটাও তাদের বেঁচে থাকে। কিন্তু এই পদ্মার গ্রাসে, পদ্মার ভাঙনে যখন সবকিছু চলে যায়, তখন সে আশ্রয়হীন হয়ে তাকে স্কুলে থাকতে হয়। এটা কোনো জীবন নয়। কতদিন এই স্কুলে থাকা হবে? এটা কোনো জীবন হতে পারে না। ঘরের মা বোনের তাদের ইজ্জত আছে, তাদের একটা আলাদা সংসার আছে, তারা ঘরে রান্না করে, ছেলের কান্না শোনে, স্বামীর আবদার শোনে, তার মধ্যে দিয়ে তাদের জীবন কাটে। কিন্তু আজ সবকিছু থেকে তারা বঞ্চিত হয়ে গেল হঠাৎ করে। তাদের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই তাদের। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এখানে দোষ কার কম কার বেশি, আমি এই কথা বলতে চাই। আমার বক্তব্য খুব সরল সহজ। আমার বক্তব্য হচ্ছে, যদি জানা যায় যে এখানে ভাঙন হবেই হবে, ভাঙন থেকে আমাদের মুক্তি নাই বিশেষ বিশেষ এলাকায়, তাহলে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে সরকারের যে খাস জমি আছে, সেই খাস জমিতে প্রয়োজন হলে সরকার নিজের টাকায় জমি অধিগ্রহণ করে, জমি খরিদ করে এই সমস্ত পরিবারগুলো যেন সেখানটায় বসবাসের ব্যবস্থা করছে না কেন? আমি কথাটা এই কারণেই বলছি, কোটি কোটি টাকা বালির বস্তা কিনে জলে ফেলে দেওয়া অপেক্ষা সরকার সেই টাকায় জমি কিনে, অথবা সরকারের যে খাস জমি, সেই খাস জমিকে কাজে লাগিয়ে যদি পীড়িত পরিবারগুলোকে, মনে করুন এখানে 80টা, রাধাকৃষ্ণপুরে 100টা, এরকম 300-400 পরিবার, তাদের বা 200-300 পরিবার, তাদেরকে যদি আলাদা করে জায়গা দিয়ে দেয়, তবে তো তারা বাঁচবে। আপনাকে মনে করুন আবাস যোজনার টাকা দিয়ে দিল, সে টাকা নিয়ে আপনি কি করবেন? যদি জমি না থাকে, আপনি কি আকাশে বাড়ি বানাবেন? তাহলে আগে দরকার কি? জমি। সেই জমি সরকার মনে করলে নিতে পারে, তার খাস জমি আছে, সে দরকার জমি খরিদ করে নেবে। তাহলে কি হলো? আপনি জানলেন আপনার থাকার জায়গা আছে। এবার ভাঙন বলে ঠিক আছে চলে গেলেন, ভাঙন না হলে সেইখানটা জমি জায়গা চাষ করলেন, কিন্তু আপনার বিকল্প ব্যবস্থা আছে, আপনি জেনে গেলেন। এরকম তো সব লোকটা লাল গোলাটা, সকলের জন্য সমস্যা নাই, সমস্যা কিছু গ্রাম কিছু এলাকা। এইটা কিন্তু খুব সহজে সমাধান করা যায়। তাই সরকারকে আমি দাবি করেছি, আপনারা একটা আলোচনা করে দেখবেন। আপনারা খুব দায়িত্ব নিয়ে বলছি, আজকে পুজোর দিন দেবী দুর্গার শপথ করে বলছি, আল্লাহ তারা কসম খেয়ে বলছি, আমরা এখানে কোনো রাজনীতি করতে আসেনি তো আসেনি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আপনারা সবাই মিলে, সে যেই আসুক, সরকারি আধিকারিক আসুক, বিডিও আসুক, এসডিও আসুক, ডিএম আসুক, মন্ত্রী আসুক, এমএলএ আসুক, এমপি আসুক, এই প্রস্তাবটা নিয়ে আলোচনা করে দেখতে পারি। কারণ যখন আমি জানবো আমার এটা অনিবার্য ভাঙন মানে সব চলে যাবে, তলিয়ে যাবে, তখন আমি কেন বিকল্প জায়গা এবং সেখানে আশ্রয় গড়ে রাখতে পারবো? এটা এমন কোন বড় খরচ নয় যে খরচ জলে চলে যাচ্ছে ফালতু বাঁধ মেরামতের নামে, বন্যা প্রতিরোধের নামে, ভাঙন প্রতিরোধের নামে যে টাকাটা জলে চলে যাচ্ছে, সেই টাকার বদলে আরামসে এটা করা যায় বলে আমি মনে করি। তার সঙ্গে সরকার যদি মনে করে ব্যাংকের সঙ্গে কথা বলতে পারে, এটা কোনো সমস্যাই নয়। তাই এখানকার অজুহাত দিয়ে লাভ নাই যে উত্তরপ্রদেশ থেকে জল আসছে, বিহার থেকে জল আসছে, তাই আমাদের ভাঙন হচ্ছে, এগুলো বেকার কথা। কোনো জলে ভাঙন হয় না। উত্তরপ্রদেশ কোথায়? এখান থেকে 500-1000 কিলোমিটার দূর, সেখানকার জলে সব ভেঙে দিলে আমাদের বেকার কথা। এগুলো মানুষকে সান্ত্বনা দেওয়ার, বুঝানোর কথা, আর নিজের দোষ থেকে নিজেকে, নিজের দায়িত্ব থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার কথা। আমি বলছি কি, সমস্যা যখন আছে সমস্যার মোকাবেলা করতে হবে। মোকাবেলাটা এইটাই হওয়া উচিত যে বিকল্প বাসস্থানের জায়গা করে দাও এবং ঘর বানিয়ে দাও। আপনারা যারা আছেন
তারা নিশ্চয়ই এটা আমার প্রস্তাবটা আপনারা বিবেচনা করবে এবং সরকারি আধিকারিক আলোচনা করার কোনো অসুবিধা নেই। এটা আমার মনে হলো, আপনাদেরকে বলে গেলাম। আমাদের খুব খারাপ লাগছে আপনাদের জন্য, আপনাদের যে সত্যি খারাপ লাগছে। আপনারা আমাদের ঘরের মা, বোন, ভাবি, দিদু, আপা, আপনাদের দেখে ভীষণ দুঃখ পাচ্ছে আমরা, তাই আমরা এসেছি। আপনারা শুনলেন দাদা, আপনাদের সঙ্গে সমবার্থী আমরা সকলে। আমি শুধু বলছি যে এখানে 88টা পরিবার আছেন, আপনাদের প্রত্যেক পরিবারের জন্য এখানে আমরা নিয়ে এসেছি। দাদা দোপাসটা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের এখানে প্রধান আছে রফিকুল আলম, আমাদের নাসিমাসি মেম্বার, তারা কিন্তু সবাই আপনাদের দিয়ে যাবে, আপনারা ধৈর্য হবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে শ্রীরাম ঘোষকে আসতে বলছি। শ্রীরাম ঘোষের পরিবার কি আছে? চলে আসে। আপনাদের জন্য চাল আছে, আটা, শাড়ি, লুঙ্গি সব রয়েছে দাদার পক্ষ থেকে। আপনারা এই যে পুজোর উৎসব, আপনারা সেখানে সামিল হবেন। চলে লোহারাম ঘোষ আসুন, লোহারাম ঘোষ আসুন, লোহারাম ঘোষের পরিবার। আচ্ছা, লোহারাম ঘোষ। এরপরে কাশিনা দাস আসবেন, নিয়ে যাবেন। প্রত্যেকের জন্য থাকবে, চিন্তা নেই, সবার জন্য আছে। কাশীনাথ বাবু আসুন, মঙ্গলী দাস আসবেন। এরপরে মঙ্গলী দাস আসুন, মঙ্গলী দাস চলে আসুন। আপনাদের প্রত্যেকের জন্যই আছে, কেউ চিন্তা করবেন না। মনোজ দাস চলে আসুন, মনোজ দাস চলে আসুন, মনোজ দাস। রমজান শেখ, ঠিক আছে। এবার আপনাদেরকে আমরা প্রত্যেককে দিয়ে দেবো, আপনারা একে একে এসে নেবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ঠিক আছে। এবার আসুন রমজান শেখ।